বাংলাদেশে নতুন করে টাটকা পাকিস্তানি হাওয়া এবার বইবে। আজকের এই অনুষ্ঠানের আসল বিষয়, কেন বলছি বাংলাদেশে পড়তে চলেছে পাকিস্তানি থাবা। এই হায়দার তিনি কোন পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মাটিতে এসেছেন? তিনি শুধুমাত্র কূটনৈতিক কাজ করতে সেখানে যাননি, ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে তার মাকসাদ অর্থাৎ তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে বৃহত্তর পাকিস্তান গঠন। খবর নিয়ে দেখুন পাকিস্তানের অর্থনীতির অবস্থা কি। আমি তো বলবো তার তুলনায় বাংলাদেশের অবস্থা হয়তো ঢের ভালো। শুরু হয়ে গেছে ব্লু প্রিন্ট রচনা, বাংলাদেশের সম্পদকে নিজের সম্পদ ভাবা এবং তাকে ব্যবহার করার জন্যই এই বাইল্যাটারাল ট্রিটি। ৫৪ বছর বাদে আবার জেগে উঠছে সেই উদগ্র বাসনা যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করবে। ইন্দিরা গান্ধী তিনি তখন নাক গলিয়েছিলেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, মুক্তি বাহিনী নামেও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তিনি সহায়তা করেছিলেন। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। পাকিস্তানের নয়া হাই কমিশনার পৌঁছালেন বাংলাদেশে। অনেকে মনে করছেন বাংলাদেশে নতুন করে টাটকা পাকিস্তানি হাওয়া এবার বইবে। বাংলাদেশের স্বভাবতই অনেকে উৎফুল্ল, বিশেষ করে যারা পাকিস্তানকে পছন্দ করেন এবং যারা একসময় মনে করেছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে থাকবেন, তাদের যারা উত্তরসূরি তারা বিশ্বাস করেন এবারকার নয়া পাকিস্তানি রাষ্ট্রদূত তাদের স্বপ্ন সফল করবে। কিন্তু অধিকাংশ বাংলাদেশি মানুষ যারা বাংলায় কথা বলেন, যারা রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক, যারা বাঙালি হওয়াকে গর্ব অনুভব করেন, তারা কি ভাবছেন দেখুন। আজকে আপনাদের যে কথাগুলো বলবো কোনো বাংলাদেশি মিডিয়া সেই কথাগুলো বলতে পারবে না, কিন্তু তাই বলে বাংলাদেশের গণমাধ্যমকে আমি একেবারে ছোট বা অসম্মান করছি না। তার কারণ তাদের উপর সাংঘাতিক চাপ আছে। আপনারা জানেন বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, মানছি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি এই গোটা ঘটনার পেছনে সবসময়ই বলে এসেছেন যে অত্যন্ত মেটিকিউলাস অর্থাৎ নিখুঁত পরিকল্পনার মাধ্যমে আজকে তিনি শাসন ক্ষমতায়। আমি এই প্রসঙ্গে যাব না, কিন্তু বেচারা মোহাম্মদ ইউনূস তিনি কি করবেন তার ওপর বৈদেশিক শক্তির চাপ আছে। আমার থেকে যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেন ঠিক এই সময় হাজির হলেন নতুন পাকিস্তানি রাষ্ট্রদূত। ঘটনাটা কতটা তাৎপর্যপূর্ণ, কেন বাংলাদেশে আসার আগে বিদায় জানানোর সময় মায়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন, কি পরিকল্পনা রয়েছে তার বাংলাদেশ সম্পর্কে, আজকে সে কথাই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আজকে আমরা এই নতুন পাকিস্তানি রাষ্ট্রদূত এবং তিনি ভবিষ্যতে কি করতে পারেন বাংলাদেশে তাই নিয়ে আলোচনা করব। ইউনূসের বাংলাদেশে ফের পাকিস্তানি থাবা। আপনারা বলবেন, আরে মশাই এটা তো একটা কূটনৈতিক ব্যাপার, এর মধ্যে আবার পাকিস্তানের থাবা দেখলেন কোথায়? পৃথিবীর সব দেশেই তো অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা থাকে, সুতরাং তিনি এসেছেন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ ঘন হচ্ছে। আপনারা অনেকেই বলতে পারেন এই উপস্থাপককে, মশাই আপনি নিশ্চয়ই জ্বলছেন, আর সেই জন্যে বলছেন পাকিস্তানি থাবা। এই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আপনাদের বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনারা জানেন যে আগে যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন তিনি কি কাণ্ড করে গেছেন এক নজরে একবার আপনাদের মনে করিয়ে দিই, তারপর আসছি আজকের এই অনুষ্ঠানের আসল বিষয়, কেন বলছি বাংলাদেশে পড়তে চলেছে পাকিস্তানি থাবা। 11 মে 2025 মধ্যপ্রাচ্যের একটি দেশ পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের ভূমিকা নিয়ে। এরপরই ইসলামাবাদ মারুফকে জরুরি তলব করে। সূত্র মারফত জানা গিয়েছে EK 587 বিমানে চেপে ঢাকা ত্যাগ করে মারুফ। ঢাকা দুবাই ইসলামাবাদ রুটের এই বিমানটি সন্ধ্যে 7:30 ঢাকা থেকে যাত্রা শুরু করে। এই হচ্ছে সেই ছবি। এই ছবি একমাত্র আপনারা রণক্ষেত্রে দেখছেন, এই ছবি কারোর কাছে নেই। আপনারা দেখতে পাচ্ছেন পত্রপাঠ বিদায় নিচ্ছে মারুফ, অর্থাৎ পাকিস্তানের উচ্চপদস্থ রাজকর্মচারী। আপনারা জানেন তাকে একবারের জন্যও, অর্থাৎ কক্সবাজার থেকে ফিরে ঢাকাতে একবারের জন্য তাকে ঢাকায় তার অফিস এবং তার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পত্রপাঠ তাকে এক পোশাকে তাকে চলে যেতে হয় ঢাকা ছেড়ে। প্রশ্ন উঠছে না যে কেন পাকিস্তান সরকার এত কড়া নির্দেশ দিয়েছিল? অর্থাৎ সে ছুটতে ছুটতে কক্সবাজার থেকে ঢাকায় এসছে, ঢাকায় এসে সে আর তার অফিস বা তার অফিস সংলগ্ন এলাকাতেও যেতে পারেনি। কেন? তার কারণ মধ্যপ্রাচ্যের একটি দেশ পাকিস্তান সরকারকে বলে যে তাদের পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের রহস্যজনক ভূমিকা। এই ভূমিকা কি আমি আপনাদের বলবো। যারা ভাবছেন না মারুফ তিনি হানি ট্র্যাপের শিকার হয়ে গিয়েছিলেন, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আরো গুরুতর। 12 মে 2025 হানি ট্র্যাপের অভিযোগের ভিত্তিতে সৈয়দ আহমেদ মারুফের জিজ্ঞাসাবাদ চলে ইসলামাবাদে। সূত্রের খবর, সেখানে উঠে আসে বাংলাদেশ সরকারি ব্যাংকের মহিলা আধিকারিক হাফিজা হক ও বাংলাদেশের মডেল মেঘনা আলমের নাম, উঠে আসে মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্রদূতের নামও। এরপরই 2 মাসের জন্য ছুটিতে পাঠানো হয় মারুফকে, যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। বুঝতে পারছেন? ইতিহাসে যেতে হবে না, এই বছরের মে মাসের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যা দেখালাম। এবার আসুন, এই রকম অবস্থায় নয়া রাষ্ট্রদূত প্রবেশ করলেন বাংলাদেশে। ইমরান হায়দার named as the new Pakistan High Commissioner to Bangladesh. কালের কণ্ঠ অর্থাৎ বাংলাদেশের বিখ্যাত দৈনিক, তারা লিখছেন রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাই কমিশনারের পরিচয়পত্র পেশ। আপনারা জানেন যে কোনো রাষ্ট্রদূত তিনি যখন কোনো একটি রাষ্ট্রে যান তাকে পরিচয়পত্র দিতে হয়, তার নিয়োগপত্র দেখাতে হয়, ঠিক সেই ঘটনাটা ঘটছে। সুতরাং সবাই বলবেন এটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক দুটি দেশের একটা অনুষ্ঠান। অবশ্যই শুরুটা তো এইভাবেই হবে। প্রথমে তো টেরও পাবেন না, অনেকটা না হোমিওপ্যাথি ওষুধের মতো। প্রথম ডোজটা পড়বে, দ্বিতীয় ডোজটা পড়বে, তৃতীয় ডোজের পর একেবারে চেতনার প্যারাফেনিতে ঢুকে যাবে। দেখাচ্ছি আপনাদের। ঢাকা ট্রিবিউন লিখছে, Imran Haider named new Pak High Commissioner to Bangladesh. Imran Haider is currently serving as the Pakistan High Commissioner to Myanmar. মায়ানমারে তিনি ছিলেন, এখন তিনি বাংলাদেশে আসছেন। এটা পাকিস্তানের একটি অত্যন্ত নামী একটি ডিজিটাল মিডিয়া, অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান। Pakistan's High Commissioner designated to Bangladesh, Imran Haider, hosting national flag to mark Pakistan's Independence Day at High Commission. দেখতেই পাচ্ছেন এই সেই ছবি।
এই সেই ছবিটা দেখতে পাচ্ছেন, পাকিস্তান হাই কমিশনে ধুমধাম করে তিনি অবশ্যই তার দেশের পতাকা তুলছেন। ফ্রি কাশ্মীর প্রপোনেট ইন্ডিয়া ইন হিজ পাস্ট। এখন এই হায়দার কে? এই হায়দার তিনি কোন পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মাটিতে এসছেন, এটা যদি আপনাদের জানতে হয় তাহলে আপনাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। আপনাদের জানতে হবে তিনি আসলে কে, তিনি কি করতেন এবং তিনি পাকিস্তানের কোন রাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন। Ambassador Imran Haidar, a senior Pakistani diplomat who has recently been named as the new High Commissioner to Bangladesh, carries a long-standing connection with India through his professional experiences and personal interests, and has been a proponent of Free Kashmir. অর্থাৎ তার সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। তিনি অত্যন্ত সিনিয়র ডিপ্লোম্যাট, অর্থাৎ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আধিকারিক এবং ভারতবর্ষের অভিজ্ঞতা তার রয়েছে। তিনি মায়ানমারতে গিয়েছিলেন, এবার ভাবছেন তো একদিকে ভারতবর্ষ অন্যদিকে মায়ানমার, এবার তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তিনি ভারতবর্ষে এসে কী করেছিলেন এটাও আপনাদের জানিয়ে রাখি। In addition to his multiple international assignments, Ambassador Haidar previously served at the Pakistan High Commission in New Delhi. অর্থাৎ তিনি বিভিন্ন অ্যাসাইনমেন্টে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এমনকি নয়াদিল্লিতেও ছিলেন। এবং এই নয়াদিল্লিতে থাকাকালীনই তিনি কাশ্মীরে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের সপক্ষে তিনি শুধু সওয়াল করেননি, তিনি গোপনে কাজ করেছিলেন। আমি একটু বিস্তারিতভাবে বলছি। In addition to his multiple international assignments, Ambassador Haidar previously served as the Pakistan High Commissioner in Delhi, holding a significant diplomatic position before being posted as a Pakistani ambassador to several countries in 2019. Over the past years, Haidar served as a part of Pakistan's mission in the United Nations, New York, and the embassies of Iran, India, and UAE and Spain, along with other assignments, said his profile document. দেখুন, তিনি ইরানে ছিলেন, ভারতে ছিলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন এবং স্পেনে ছিলেন, এবং তাছাড়াও তিনি নিউ ইয়র্কে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবশ্যই ইউএনএতেও ছিলেন। এখন আপনারা ভাবছেন এরকম একজন দক্ষ কূটনীতিককে কেন বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ স্বভাবতই খুশি হবেন, এমন একজন অভিজ্ঞ মানুষ এলেন। বিশেষ করে আগের হাই কমিশনার মহিলা নিয়ে যে লাম্পট্য দেখিয়েছেন, তারপর বাংলাদেশের মানুষের মধ্যে কোথাও যেন তাদের ভাবাবেগে আঘাত হেনেছে। এবং আপনারা জানেন যে একটা পুরনো তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা সরাসরি মনে করতেন যে বাংলাদেশের যে সমস্ত রমণীরা আছেন, মা বোন যারা আছেন, তারা হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, বাংলা ভাষায় কথা বলেন, তাদের গনিমতের মাল হিসেবে তারা দেখত। যে ঘটনা অর্থাৎ মারুফের ঘটনায় অনেকে বলছেন তার প্রতিফলন রয়েছে। সেইখানে এরকম একজন দক্ষ মানুষকে পাঠানো হয়েছে, অনেকেই স্বভাবত খুব খুশি। In the international diplomatic circles, Haidar is known for his strong views on Kashmir, and he is seen as a vocal proponent of Pakistan's narrative of Free Kashmir. দেখুন, আগেও আপনাদের বলেছি তিনি ফ্রি কাশ্মীর অর্থাৎ আজাদ কাশ্মীরে বিশ্বাস করেন। স্বভাবতই বাংলাদেশের মানুষ বলবেন এ তো অতি উত্তম, তিনি ফ্রি কাশ্মীরে বিশ্বাস করেন, তাহলে তো একেবারে আমাদের মনের কথা বলছে। আসলে মনে রাখতে হবে, ফ্রি কাশ্মীর আসলে পাকিস্তানের একটা অভিসন্ধি। শুধু ফ্রি কাশ্মীর নয়, পাকিস্তান মনে করে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তান, এবং এই মনোভাব তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন গ্রেটার পাকিস্তান, একদিকে ফ্রি কাশ্মীর, অন্যদিকে বাংলাদেশকে দখলে নিয়ে আসা তার স্বপ্ন, এটাই তার লক্ষ্য, এটাই তার মাকসাদ। And he is seen as a vocal proponent of Kashmir's narrative on Free Kashmir. In fact, his display pictures on platform like X and Instagram feature only a poster with which the line "Let Kashmir Speak" and his bio with his name says
career diplomat posted in Tajikistan and Yangon, অর্থাৎ Myanmar, signaling his continued alignment with that position. In fact, the same poster is also part of the interference of official website of Pakistan's High Commission in New Delhi. দেখুন, তিনি এক্স হ্যান্ডেলে বারবার যে কথাগুলো বলেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে নিজেকে যেভাবে তুলে ধরেন, তাতে তার স্বপ্ন হচ্ছে বৃহত্তর পাকিস্তান। একদিকে তিনি কাশ্মীরকে নেবেন, অন্যদিকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশকে নিয়ে আসবে। এটাই তার স্বপ্ন, তার একমাত্র স্বপ্ন বৃহত্তর পাকিস্তান। সুতরাং বুঝতেই পাচ্ছেন তিনি শুধুমাত্র কূটনৈতিক কাজ করতে সেখানে যাননি, ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে তার মাকসাদ অর্থাৎ তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে বৃহত্তর পাকিস্তান গঠন। এখন আপনারা প্রশ্ন তুলবেন, মশাই আজাদ কাশ্মীর তো ভারতের ব্যাপার, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশে তিনি রাষ্ট্রদূত হওয়াতে কি অসুবিধা এসে যায়? হ্যাঁ, এই প্রশ্নেরও উত্তর দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তিনি তার কাজ শুরু করে দিয়েছেন। দেখুন, আমরা পাকিস্তানের রাষ্ট্রদূত, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ দক্ষ কূটনীতিক, এটা অস্বীকার করছি না, কিন্তু তার দক্ষতার আড়ালে তার যে স্বপ্ন, তার যে জিঘাংসা রয়েছে, তার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে আবার পাকিস্তানের কাছে নিয়ে আসা। আর সেই জন্যে তিনি পাকিস্তানের একেবারে শীর্ষ নেতৃত্বকে বুঝিয়েছেন যে বাংলাদেশকে যদি কাছে নিয়ে আসতে হয় তাহলে টোপ দিতে হবে। আর এই টোপ কি, সেটাই আপনাদের দেখাবো। Bangladesh Post লিখছেন, Pakistan Commerce Minister in Dhaka on 4-day visit. Pakistan's Federal Minister for Commerce Jam Kamal Khan arrived in Dhaka on Wednesday to begin a 4-day official visit scheduled from August 21 to 24. Commerce advisor Sheikh Bashiruddin and Pakistan High Commissioner to Bangladesh Imran Haider received the Pakistan Commerce Minister upon his arrival at Hazrat Shahjalal International Airport. The visit is aimed at strengthening bilateral trade ties and enhancing economic cooperation between Bangladesh and Pakistan, officials said. দেখুন, খুব পরিষ্কারভাবে বলছি, এটা তো ঠিকই, একজন যে কোনো জায়গায় যে কোনো দেশে অন্য মন্ত্রী যদি আসেন, তিনি সেই দেশের সম্মানীয় অতিথি, তাকে আনতে অবশ্যই বাংলাদেশে তার কাউন্টারপার্ট যাবেন এবং তার পাশাপাশি কারা যাবেন? অবশ্যই পাকিস্তানের দূতাবাসে যিনি সর্বময় কর্তা বাংলাদেশে, তিনি যাবেন। এতে তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একের পর এক বাইল্যাটারাল ট্রিটির কথা বলছে। আপনারা বলতেই পারেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাইল্যাটারাল ট্রিটি অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি হবে, এ তো অতি উত্তম প্রস্তাব। আরে মশাই, একটু ভেবে দেখুন পাকিস্তানের কি অবস্থা। পাকিস্তানে এখনো বিভিন্ন জায়গায়, সেটা সিন্ধ হতে পারে, সেটা খাইবার পাখতুন হতে পারে, সেটা বালোচ অর্থাৎ বালোচিস্তান হতে পারে, সেখানে এখন মানুষের অবস্থা কি? খোদ লাহোরে এখনো বিভিন্ন জায়গায় গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, পলিথিনে গ্যাস আনতে হচ্ছে। খবর নিয়ে দেখুন পাকিস্তানের অর্থনীতির অবস্থা কি। আমি তো বলবো তার তুলনায় বাংলাদেশের অবস্থা হয়তো ঢের ভালো। এই কারণে হয়তো বলছি, তার কারণ ইউনূস মিয়ার সরকার যেভাবে খতিয়ান দিচ্ছেন, অর্থনীতির কথা যেভাবে রিপোর্টে প্রকাশ করছেন, তাতে তো সত্যতা নেই, সত্যনিষ্ঠ সেখানে তো পরিসংখ্যান নেই। কিন্তু তা সত্ত্বেও বলবো বাংলাদেশের মানুষ অন্তত দুবেলা খেতে পাচ্ছে, কিন্তু পাকিস্তানের কি দুর্বিষহ অবস্থা দেখুন। এবার আপনারা বলবেন দুর্বিষহ অবস্থা কেন বলছি? আরে মশাই, দেখুন আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে কত টাকা ঋণ নিচ্ছে। এই যে ভারতের অপারেশন সিন্দুর, তারপর শোচনীয় হাল, এবং তারপর বিভিন্ন বৈদেশিক সংস্থার কাছ থেকে টাকা ধার করতে হয়েছে, এবং সেখানে পাকিস্তান পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে। আমাদের কথায় বিশ্বাস করতে হবে না, পাকিস্তানের সেই রিপোর্ট দেখুন
ইউরোপিয়ান ইউনিয়নের এবং বিভিন্ন সংস্থায় যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে পরিষ্কার লেখা পাকিস্তানের দৈন্য দশা অর্থনীতিতে। এইবার এই যে বাইল্যাটারাল ট্রেড টাইজ, এগুলো তো প্রলোভন দেখানো। 1971 সনে পর যে অবস্থা হয়েছিল তাতে যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা পাকিস্তান কিন্তু এখনো দেয়নি। বরং এই নয়া রাষ্ট্রদূত এসে যদি সেই ক্ষতিপূরণের কথা বলতেন তাহলে বোঝা যেত বাংলাদেশের সঙ্গে মৈত্রী স্থাপনে কতটা উদ্গ্রীব পাকিস্তান। আসলে দুষ্টের ছলের অভাব হয় না, আর সেই জন্য এগুলো ছল বাংলাদেশকে বিভিন্নভাবে বেঁধে রাখতে চাইছে। আর বাংলাদেশের ইউনূস সরকার ভাবছে যেহেতু চীনের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যদি সেই পথ ঘুরে কিছু পাওয়া যায়, না, যে নিজেই ঋণগ্রস্ত, যে নিজেই দৈন্য দশায় পড়েছে, যে নিজেই ভিখিরি, সে অন্য কাউকে কিছু দেবে? স্বাভাবিক বুদ্ধি আপনাদের কি বলে? During his stay, the Commerce Minister will hold high-level meeting with his Bangladeshi counterpart, senior government official and leading business representative to explore new avenues of collaboration in trade and investment. এখানেই প্রশ্নটা, আপনারা বলবেন এ তো দারুণ ব্যাপার যে তিনি শীর্ষ স্তরের আধিকারিক, শীর্ষ সব ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথা বলবেন, জানবেন, তথ্য নেবেন এবং এইভাবেই তো দ্বিপাক্ষিক চুক্তিটা আরও দৃঢ় হবে। আসলে না, শুরু হয়ে গেছে ব্লু প্রিন্ট রচনা। বাংলাদেশের সম্পদকে নিজের সম্পদ ভাবা এবং তাকে ব্যবহার করার জন্যই এই বাইল্যাটারাল ট্রিটি। আমি আপনাদের বলবো, শ্বেতপত্র প্রকাশ করে এই বাইল্যাটারাল ট্রিটি তার প্রভাব সম্পর্কে নোবেলজয়ী, শান্তির জন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলুন কি হতে চলেছে, একেবারে স্পষ্ট ভাষায় বলুন এই বাইল্যাটারাল ট্রিটি আসলে কি, তার কি প্রভাব পড়তে চলেছে। আপনারা দেখছেন মধ্যমণি হয়ে রয়েছেন সেই ব্যক্তি, অর্থাৎ মধ্যমণি হয়ে রয়েছেন পাকিস্তানি হাই কমিশনার বাংলাদেশে ইমরান হায়দার। এবার চলে আসি, এবার একেবারে পাকিস্তানি প্রেস তারাও লিখছে, কমার্স মিনিস্টার মিটস বাংলাদেশ অ্যাডভাইজার ফর ইন্ডাস্ট্রি টু স্ট্রেংথ বাইল্যাটারাল কোঅপারেশন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বৈঠক থেকে কি এলো? একটা বড় জিজ্ঞাসা চিহ্ন ছাড়া আর কিছু পেলেন আপনারা? ইসলামাবাদ, এটা পাকিস্তানের ইসলামাবাদ, August 21, the Minister of Commerce Pakistan, Jam Kamal Khan, held productive discussion with Bangladesh's advisor for industry, Adilur Rahman Khan, in Dhaka on Thursday to explore avenues for industrial cooperation between two countries. এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যেখান থেকে তুলেছি এটা পাকিস্তান সরকারের প্রচ্ছন্ন মদদে এই গণমাধ্যমটি রয়েছে, সেখানে লিখেছে প্রোডাক্টিভ ডিসকাশন। এই প্রোডাক্টিভ ডিসকাশন মানে কার কাছে প্রোডাক্টিভ? পাকিস্তানের কাছে প্রোডাক্টিভ। সেই জন্য পাকিস্তান প্রেসের স্টেট স্পন্সর্ড বা পাকিস্তানের সরকারের অর্থাৎ স্টেটের অনুগ্রহ প্রাপ্ত গণমাধ্যম লিখছে প্রোডাক্টিভ ডিসকাশন, একেবারে পরিষ্কারভাবে লিখছে। এই প্রোডাক্টিভ কার কাছে? অবশ্যই পাকিস্তানের কাছে, বাংলাদেশের কাছে নয়। অর্থাৎ যে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে ব্লুপ্রিন্ট, তার প্রথম ধাপ, প্রথম ম্যাচের প্রথম বলেই প্রমাণ করে দিয়েছেন হায়দার। এবার চলে আসি আমি পাকিস্তান মিডিয়াতে। আপনারা বলবেন যে কি মশাই, কি তথ্য আছে? শুধুমাত্র তো একটা মিটিং হয়েছে, তাও ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক, কেন এত বড় বড় কথা বলছেন? সেটাই দেখাচ্ছি। পাকিস্তানের ক্যাচ লাইন, তারা কি লিখছেন? এখানে লিখছেন তবসুম মজার খান। এই তবসুম এমন একজন সাংবাদিক যার সঙ্গে পাকিস্তানের শীর্ষ কেষ্টবিষ্টুদের বেশ ভালো দহরম মহরম আছে এবং সাংবাদিক হিসেবে তিনি পাকিস্তানের রাষ্ট্র হিসেবে পাকিস্তানের শীর্ষকর্তা সবাইকে চেনেন। তিনি কি লিখছেন? ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, অর্থাৎ পূর্ব পাকিস্তান তাকে ফিরে আসতেই হবে। মাস্ট শব্দটা দেখুন, মাস্ট রিটার্ন।
Pakistan's hour of reckoning after 54 years. অর্থাৎ 54 বছর বাদে আবার জেগে উঠছে সেই উদগ্র বাসনা যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করবে। আমার কথা নয়, তাবসুম লিখছেন। তাবসুম, আপনাদের যদি মনে হয়, সন্দেহ হয়, আপনারা গিয়ে দেখুন দ্য ক্যাচ লাইন পাকিস্তান পত্রিকাতে লিখছেন, ব্যাক ইন 1971, ফিরে যান 1971 সনে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী অ্যান্ড হার চাণক্য স্টাইল অ্যাডভাইজার presently interfere in Pakistan's internal affairs by supporting separatists known as Mukti Bahini. একেবারে পরিষ্কার লিখছেন, ইন্দিরা গান্ধী তিনি তখন নাক গলিয়েছিলেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, মুক্তি বাহিনী নামেও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তিনি সহায়তা করেছিলেন। দেয়ার মিশন ওয়াজ ক্লিয়ার টু সার্ভ পাকিস্তান, অর্থাৎ তাদের মিশন খুব পরিষ্কার ছিল যে পাকিস্তানকে অর্থাৎ ইস্ট পাকিস্তানকে তার যে মাদারল্যান্ড অর্থাৎ মূল পাকিস্তান ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া উইথ ইন্ডিয়ান মিলিটারি ইন্টারভেনশন অ্যান্ড প্রোপাগান্ডা। এবং তিনি লিখছেন, এই তাবসুম লিখছেন যে এর পেছনে ছিল ভারত সরকারের চক্রান্ত এবং দে সাকসিড ইন স্লাইসিং অ্যাওয়ে দ্য ইন্টিগ্রাল পার্ট অফ পাকিস্তান। বলছেন অখণ্ড পাকিস্তানকে তারা সফল হয়েছিল খণ্ডিত করে দিতে, একথা লিখছেন। handing it over to Pakistan, hating Bengali Hindus and their Muslim collaborators. খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাই বোনেদের জন্য। তিনি 16 আগস্ট 2025 লিখছেন যে এই যে পাকিস্তান অখণ্ড ছিল তা খণ্ডিত হয়ে গেল, তার জন্য কাদের দায়ী করছেন? বলছেন পাকিস্তান হেটিং, পাকিস্তানকে ঘৃণা করে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তাদের সহযোগীদের, অর্থাৎ বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান তাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কে দাঁড় করাচ্ছে? পাকিস্তান দাঁড় করাচ্ছে। লেখাটা লিখছেন তাবসুম, কিন্তু আসলে পাকিস্তান মনে করে, পাকিস্তান এখনো মনে করে বাংলাদেশের বাঙালি, সে হিন্দু হোক মুসলিম হোক, তাদের বিশ্বাস করা যায় না। For the past 54 years, patriotic Pakistans have endured immense pain and humiliation. Each time India flaunted its so-called victory over Pakistan army, circulating the infamous photograph of General Amir Abdullah Khan Niazi singing the instrument of surrender. বলছে যে 54 বছর আগে পাকিস্তানের যে শোচনীয় পরাজয় হয়েছিল তা মর্মে মর্মে অনুভব করে পাকিস্তান, এবং সেই পাকিস্তান তার যে বেদনা, সেই বেদনা ছত্রে ছত্রে ফুটে উঠছে কার লেখায়? তাবসুমের লেখায়। কবে? 16 আগস্ট 2025, অর্থাৎ এই অগস্ট মাসটা এই উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবার ক্ষেত্রে এই অগস্ট মাসটা ঐতিহাসিক। For the 15 years, Sheikh Hasina worked tirelessly to cement Indian control, এবং সেখানে তিনি শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বলছেন যে কি হয়েছে? পাকিস্তানের যে থাবা সেই থাবা বসাতে দেয়নি। যে পরিসমাপ্তি, কনক্লুশনটা এই লেখার, সেটা কিন্তু মারাত্মক। আমি আপনাদের বলবো, আপনাদের বিশ্বাস না হলে দ্য ক্যাচ লাইনে চলে যান এবং গিয়ে দেখুন তাবসুম কি লিখছেন। তিনি লিখছেন, উইথ বাংলাদেশ ফ্রিড ফ্রম clutches of Indian hegemony, Professor Dr. Yunus began rebuilding ties with Pakistan. অর্থাৎ দীর্ঘদিনে ভারতের হাত থেকে বেরিয়ে আসার পর এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে গঠিত হচ্ছে। এবং কি গঠিত হচ্ছে? পুনর্গঠিত হচ্ছে, সংস্কার হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি নয়, বাংলাদেশের স্থাপত্য রীতি নয়, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জোরদার হচ্ছে। তাবসুম শুধু এখানেই ক্ষান্ত হননি, তিনি একটা উদাহরণ দেখিয়েছেন। দেখুন ইনসেটে এই ছবিটা, এই ছবিটি আপনারা জানেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি পাকিস্তানের সপক্ষে ছিলেন। আপনারা সবাই জানেন তার নাম ব্রিগেডিয়ার আজমি। এই ব্রিগেডিয়ার আজমি তিনি ছিলেন পাকিস্তানি পন্থী। মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তাকে সসম্মানে তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন।
আর এই জন্যই পাকিস্তান বলছেন ইউনুসের আমলেই তারা আশার আলো দেখছে। তার কারণ ব্রিগেডিয়ার অর্থাৎ প্রাক্তন সেই সেনা যিনি পাকিস্তানিপন্থী, তাকে সম্মান জানিয়েছে ইউনুসের সরকার, ইউনুসের অনির্বাচিত সরকার। আমি বলবো যে আপনাদের বাংলাদেশের ভাই বোনেরা এই শেষ প্যারাগ্রাফটা পড়ে নেবেন। সেখানে খুব পরিষ্কারভাবে লিখছেন যে উইথ বাংলাদেশ ফ্রিড ফ্রম ক্লাচেস অফ ইন্ডিয়ান হেজিমনি, প্রফেসর ডক্টর ইউনুস বিগান রিবিল্ডিং টাইজ উইথ পাকিস্তান। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে একটা পুনঃসংযোগ এবং পুনর্গঠন করছে সম্পর্ক। এই সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে এবং তাতে পাকিস্তানের আশার আলো দেখছে, অন্তত তপসুম তাই লিখছেন। এবং বেছে বেছে যারা 1971 সনে পাকিস্তানের বিরোধিতা করেছেন আর্মিতে, তাদের এবং তাদের উত্তরসূরিদের ক্রমশ কোণঠাসা করা হচ্ছে এবং যারা তৎকালীন পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের ক্রমশ উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে সেনাবাহিনী থেকে, প্রশাসন থেকে মোহাম্মদ ইউনুস মিয়ার তার প্রত্যক্ষ হস্তক্ষেপে ধীরে ধীরে 1971 সনে যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের উত্তরসূরিদের উত্থান হবে। আর যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন বা যারা পাকিস্তানকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা শপথ নিয়েছিলেন জন্মভূমির জন্য, তাদের কোণঠাসা করা হবে এবং তারপর চূড়ান্ত লগ্নে পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশকে পরিচয় করানো হবে এবং তা হয়ে উঠবে ভৌগোলিক দূরত্ব, ভাষার দূরত্ব সব কিছুকে অগ্রাহ্য করে পাকিস্তানের অংশ, এবং পাকিস্তান এটাই চায়। এবং শেষে তিনি লিখছেন যে বাংলাদেশকে এই মুহূর্তেই আবার ফিরিয়ে আনতে হবে, তার জন্য যাবতীয় রাষ্ট্রীয় পরিকল্পনা তৈরি হয়ে গেছে এবং পাকিস্তান মনে করে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ আবার পাকিস্তানের অন্তর্গত হবে। এবং এই মহান কাজটা করবার জন্যই নতুন রাষ্ট্রদূত গিয়েছেন। আসলে তিনি একটা ষড়যন্ত্র, ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্টটাকে এগিয়ে নিয়ে যাবে। এখানে আপনাদের কালের কণ্ঠের একটা লেখা আমি একটু বলবো। সম্পর্ক আরও জোরদার করতে চায় পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় পাকিস্তান। বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার পর এ কথা জানান। পাকিস্তান হাই কমিশনার জানায়, হাই কমিশনার রাষ্ট্রপতি ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতাদের ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে প্রথিত। এখন এগুলো দেখুন, খুব আলংকারিক শব্দ, অভিন্ন ইতিহাস, অভিন্ন সংস্কৃতি, কিন্তু তপসুম যা লিখছেন তাতে কি তাই মনে হচ্ছে? তিনি তো পরিষ্কার লিখছেন বেঙ্গলি হিন্দুস অ্যান্ড বেঙ্গলি মুসলিমস, বেঙ্গলি হিন্দুস অ্যান্ড মুসলিমস। ভাবুন ভাবুন, শুধুমাত্র জাত নয়, ভাষাগতভাবে আক্রমণ করছে। এবং হায়দারের স্বপ্ন বাংলাদেশিদের করতে হবে প্রথম শ্রেণীর পাকিস্তানি নয়, দ্বিতীয় শ্রেণীর পাকিস্তানিও নয়, তৃতীয় শ্রেণীর পাকিস্তানি। বাংলাদেশ প্রস্তুত তো?